রাজধানীতে ইতালিয়ান নাগরিক খুনের ঘটনা বিচ্ছিন্ন হলেও পরিকল্পিত। আইএসের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মিনায় পদদলিত হয়ে নিহত ২৬ বাংলাদেশির নাম প্রকাশ। সৌদি আরব থেকে বাংলাদেশ বিমানের ফিরতি হজ ফ্লাইটে চরম শিডিউল বিপর্যয়, প্রতীক্ষায় স্বজনরা। মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা। সারা দেশে চলছে মেডিকেল ভর্তি কার্যক্রম। বঙ্গোপসাগরের জলসীমায় তৎপর অন্তত ১৫টি সন্ত্রাসী এবং জলদস্যু গ্রুপ। জেলেদের অপহরণের পর মুক্তিপণ আদায় কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এবং বাংলাদেশের জলসীমা অনুপ্রবেশের অভিযোগে ৬১ ভারতীয় জেলে আটক, ৫টি ট্রলার জব্দ। অবৈধভাবে ইলিশ ধরায় দেশের বিভিন্ন স্থানে ৩৬ জেলের কারাদণ্ড। বাংলা সময়ের সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি ফাহমিদা মৌটুসী। রাজধানীতে ইতালীয় নাগরিক হত্যার ঘটনাকে পরিকল্পিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব সংস্থা কাজ করছে। তবে আইএস এই ঘটনার সঙ্গে জড়িত থাকার দাবি করলেও তার কোনো প্রমাণ মেলেনি বলেও জানান তিনি। দুপুরে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সোমবার সন্ধ্যার কিছু পরে গুলশান ২ নম্বরের ৯০ নম্বর সড়কে ইতালীয় নাগরিক তাভেরা সিজারকে উদ্দেশ্য করে পরপর ৩টি গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পথচারীরা তাকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মন্তব্য করেন। তিনি বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব সংস্থা কাজ করছে। পুলিশের পাশাপাশি গোয়েন্দা বিভাগের 4টি টিম ছায়া তদন্ত চালিয়ে যাচ্ছে। বিশ্বস্ত গুপ্তচরের সহায়তা নিয়ে গুরুত্ব সহকারে এই তদন্ত কার্যক্রম চলছে। এইটা একটা পরিকল্পিত অ্যাটাক মনে হচ্ছে। শীঘ্রই আমরা এই হত্যাকারীকে শনাক্ত করতে পারবো। এ হত্যার দায় স্বীকার করে আইএস বিবৃতি দিয়েছে। ইন্টারনেটে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপের এমন তথ্যের কোনো প্রমাণ মেলেনি বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইএস একটা দাবি তুলেছে, এটা কথিত দাবি বলে আমরা মনে করছি। এটার সত্যতা আমাদের কাছে আসেনি। আমরা শুধু কথাই শুনেছি আইএস এর অস্তিত্ব। আইএস কিংবা অন্য যে কোনো জঙ্গি সংগঠন হোক, এই জঙ্গি সংগঠন আমাদের দেশে কোন রকম তৎপরতা চালাতে পারবে না। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশি নাগরিক হত্যার ঘটনায় অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিল করার কোনো কারণ নেই। অস্ট্রেলিয়ান টিম এটাকে অজুহাত দেখিয়ে চলে যাওয়ার কোনো কারণ ঘটেনি। খেলাধুলা এবং তাদের থাকার নিরাপত্তা আমাদের নিরাপত্তা বাহিনী দিতে পারবে। ইতালিয়ান নাগরিক হত্যাকাণ্ডের পর থেকেই রাজধানীর কূটনৈতিক পাড়া সহ বিদেশিদের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে হাজির মৃত্যুর ঘটনায় এখনো পর্যন্ত ২৬ বাংলাদেশি হাজির পরিচয় শনাক্ত করা হয়েছে। আরো ৫২ জন হাজি এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে জেদ্দা কনসুলেটের কনসাল জেনারেল একেএম শহীদুল হক। এ বিষয়ে সবশেষ তথ্য জানতে আমরা সরাসরি কথা বলেছি সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমানের সঙ্গে। মক্কা থেকে তিনি জানিয়েছেন সবশেষ তথ্য। সৌদি প্রশাসন থেকে এখন পর্যন্ত ২৬ বাংলাদেশি হাজির রয়েছেন বলে নিশ্চিত করেছেন জেদ্দা কনসুলেট কনসাল জেনারেল একেএম শহীদুল করিম। এছাড়া ৫২ জন বাংলাদেশি হাজির নিখোঁজ রয়েছে বলেও জানান তিনি। এদিকে নিহতদের মধ্যে আরো প্রায় ৩২ জনের মতো যে তাদের অধিকাংশ চেহারা তাদের শনাক্ত করার প্রচেষ্টা চলছে। এদের চেহারাগুলো বাংলাদেশি বা এশিয়ান হাজিদের মতো বলে জানান তিনি। এ বিষয়ে আরো জানান, নিহত শনাক্ত করা ২৬ বাংলাদেশি হাজির মরদেহ বর্তমানে মক্কার মাইশা হাসপাতাল মর্গে রাখা আছে, যাদের মধ্যে ইতিমধ্যে অনেকের চেহারা বিকৃত হয়ে গেছে। এছাড়া নিহত ২৬ হাজির মধ্যে ৩ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান কনসাল জেনারেল। এখনো তারা আত্মীয় স্বজন নিখোঁজ থাকলে তাদের যথাযথ বাংলাদেশ হজ মিশনের হেল্প ডেস্কে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি। এদিকে গেল রাতে স্থানীয় সময় রাত 10টায় সৌদি আরবে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে মিনা ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম নসির। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি, সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ফোরামের সকল নেতৃবৃন্দ দুর্ঘটনায় নিহত হাজিদের বিষয়ে আরো বিস্তারিত তথ্যের জন্য মক্কায় অবস্থান করছেন। সৌদি আরবের মক্কা থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। বিমানের শিডিউল বিপর্যয়ে ফিরতি হজ ফ্লাইটের দ্বিতীয় দিনেও চরম ভোগান্তি পোহাচ্ছেন হাজি ও তাদের স্বজনরা।
470 জন যাত্রী নিয়ে 15 ঘন্টা বিলম্বে গতকালের একটি ফ্লাইট আজ সকাল 9টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় ফ্লাইট বিলম্ব এবং মালামাল বুঝে না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক হাজি। এদিকে মক্কার মিনায় সৌদি প্রিন্সের জন্য পুলিশের ট্রাফিক নিয়ন্ত্রণের কারণেই মর্মান্তিক প্রাণহানি ঘটেছে বলে অভিযোগ হাজিদের। কত বলছো কিচ্ছু বলেন, আমি কিচ্ছু জানি না, আমি কিছুই জানি না, আমার মাল সামনে কিভাবে ভাববো। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরে উৎফুল্ল থাকার কথা হাজিদের, কিন্তু যাত্রার ভোগান্তি আর নানা অব্যবস্থাপনায় এই হাজির মতোই কান্নায় ভেঙে পড়েন অনেকে। সোমবারের মতো মঙ্গলবারও কমপক্ষে 2 ঘন্টা থেকে শুরু করে 20 ঘন্টা পর্যন্ত দেরিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ফিরতি হজ ফ্লাইটগুলো। মঙ্গলবার সকাল 9টায় প্রায় 15 ঘন্টা বিলম্বে বিমানের দ্বিতীয় ফিরতি হজ ফ্লাইট 470 জন হাজি নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অথচ ফ্লাইটটি সোমবার সন্ধ্যা 6টা 40 মিনিটে ঢাকায় পৌঁছার কথা ছিল। এছাড়া সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটগুলো নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে পৌঁছায়। আমাদের 28 তারিখ সকাল 9টা 40-এ ওখান থেকে ডিপার্চার সময় ছিল, আমাদেরকে কিছুই বলা হলো না। তারপর হঠাৎ করে এসে আমাদেরকে কোনো সুযোগই দিল না, সোজা ধরে বাসে তুলে দিল। তারা আমাদের 2-3 বার এখান থেকে টানা হাসরা করার পরে আমার ওয়াইফের সঙ্গে আমি ডিসকানেক্টেড হয়ে গেলাম। বাংলাদেশের যে হজ ম্যানেজমেন্ট ভেরি দুর্বল, মাল এবং টোকেন ছাড়া আমরা আসছি, এখন বলছে যে 2 দিন বা 3 দিন পর আসেন বা 7 দিন পর আসেন, বলা না। হজ মানেই কষ্ট, আমরা সেইটা কষ্ট রাজি আছি, কিন্তু ওদের যে ম্যানেজমেন্টের যে একটা ব্যর্থতা, এইটার কষ্টটা মানা যায় না। এদিকে মিনায় ব্যাপক প্রাণহানির জন্য সৌদি সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন হাজিরা। সৌদি গভর্নমেন্ট 23 লক্ষ হাজির ম্যানেজমেন্ট করার মতো ওদের ক্যাপাসিটি নাই, এতগুলো ওরা বিষয় দেওয়া উচিত হয় না, এতগুলো লোক হাজির নেওয়া উচিত হয় না। ওই দেশের রাজা ছেলেরা তখন ওইখানে গেছে, সব গেট বন্ধ করে দিয়েছে, দেওয়াতে মানুষের উপর মানুষ পড়ি, মানুষের উপর মানুষ পড়ি। ওইখানে ওই যে বাদশার ছেলে আসছিল, ওনার আশাতে রাস্তা যে স্পেসটা কমাইয়া দিছিল, ওই রাস্তারই একটা জায়গায় একটু গর্তের মতো ছিল, ওই গর্তেতে মানুষ কয়েকজন পড়ে গেছে। পরবর্তীতে পায়ের চাপে পড়া অনেক লোক মারা গেছে। আমরা সরজমিনে খালি লাশ দেখছি, যাইতেছে লাশ নিতেছে, কিন্তু কার লাশ কি আসে বিষয় আমরা তো আতঙ্কে। 29 তারিখ থেকে শুরু হওয়া হজের ফিরতি ফ্লাইট অক্টোবর মাসের 28 তারিখ পর্যন্ত চলবে। জাফর সাদিক, সময় সংবাদ, ঢাকা। বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে 61 ভারতীয় জেলেকে গ্রেফতার করেছে নৌবাহিনী। এ সময় 3000 ইলিশ সহ 5টি ট্রলারও জব্দ করা হয়। মংলা থানার উপপরিদর্শক মঞ্জুর এলাহি জানান, দুপুরে মংলা বন্দরের পাশের ফেয়ারওয়ে বয়া এলাকায় অভিযান পরিচালনা করে নৌবাহিনীর সদস্যরা। এ সময় বিভিন্ন নামের 5টি ভারতীয় ফিশিং ট্রলার ও বিপুল পরিমাণ মাছ জব্দ করা হয়। পরে ট্রলার থেকে 61 জেলেকে আটক করে মংলা নৌঘাটিতে নেওয়া হয়। আটককৃত জেলেরা পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার বাসিন্দা বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে আলাদা 2টি মামলা দায়ের করেছে নৌবাহিনী। এদিকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে চাঁদপুরে 23 জেলেকে আটক করেছে নৌপুলিশ। বরিশালেও 13 জেলেকে আটক করা হয়। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতরাতে বরিশালে তেঁতুলিয়া ও কালা বদর নদীতে অভিযান চালিয়ে ইলিশ ধরার অপরাধে 13 জেলেকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন নাহার 4 জনকে 3 দিনের কারাদণ্ড এবং 9 জনকে 19,000 টাকা জরিমানা করেন। অন্যদিকে চাঁদপুরেও মেঘনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 23 জেলেকে আটক করা হয়। পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত জেলেদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ কামাল। নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকারের জন্য আমরা সারা রাত ধরে এবং সকাল পর্যন্ত অভিযান চালিয়ে 23 জনকে আটক করতে সক্ষম হয়েছি। মোবাইল কোর্টের মাধ্যমে এই 23 জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। এই অভিযানে আমরা 13 জন জেলেকে আটক করি। সেই 13 জন জেলের মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে 4 জনকে 3 দিন করে জেল প্রদান করা হয়, আর বাকি 9 জনকে বিভিন্ন পরিমাণে টোটাল 19,000 টাকা জরিমানা করা হয়। বঙ্গোপসাগরের বিশাল জলসীমায় আধিপত্য বিস্তার করে আছে অন্তত 15টি সন্ত্রাসী এবং জলদস্যু গ্রুপ। সাগরে মাছ ধরা নৌকা এবং ট্রলারে হামলা চালিয়ে মালামাল লুটের পাশাপাশি মাঝিদের অপহরণের মাধ্যমে মুক্তিপণ আদায় করছে তারা। একই সঙ্গে উপকূলবর্তী এলাকাগুলোতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালালেও নানা সমস্যার কারণে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারছেন না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
বাংলাদেশে মাছের চাহিদার অর্ধেকের বেশি যোগান আসে বঙ্গোপসাগর থেকে। হাজার হাজার নৌকা এবং ট্রলার বঙ্গোপসাগরের বিশাল অংশে চষে বেড়ায় মাছের আশায়। আর এই কাজে সরাসরি সম্পৃক্ত রয়েছে কয়েক লাখ জেলে। কিন্তু এসব জেলেরা অনেকটা জিম্মি হয়ে পড়েছে সাগরের সন্ত্রাসী এবং জলদস্যু গ্রুপগুলোর কাছে। সাগর ও উপকূলে সক্রিয় রয়েছে এ ধরনের অন্তত 15টি গ্রুপকে শনাক্ত করেছে র্যাব এবং কোস্টগার্ড। সাগরে যারা সন্ত্রাসী কার্যক্রম চালায় তারা মূলত জলদস্যুতা করে এবং তারা জেলেদেরকে অপহরণ করে, জেলেদের কাছ থেকে জাল এবং টাকা পয়সা, এমনকি কখনো কখনো তাদের বোটও নিয়ে যায়। শনাক্ত হলো নানা সমস্যার কারণে সন্ত্রাসী ও জলদস্যু গ্রুপগুলোর বিরুদ্ধে সহজে ব্যবস্থা নিতে পারছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো। 720 কিলোমিটার একটা জায়গা, বিভিন্ন জঙ্গল আছে, বিভিন্ন দ্বীপ আছে, সেহেতু তারা কোথায় লুকিয়ে আছে। তো শুধুমাত্র বাংলাদেশ কোস্টগার্ড বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে তাদেরকে খুঁজে বের করা সম্ভব নয়। সাম্প্রতিক সময়ে বঙ্গোপসাগরের বিভিন্ন অংশে শত শত মাঝি মাল্লাকে অপহরণের পর মুক্তিপণ আদায় করেছে এই চক্রের সদস্যরা। এই অবস্থায় শনাক্ত করা সন্ত্রাসী গ্রুপগুলোর বিরুদ্ধে যৌথ অভিযান চালানোর পরিকল্পনা নিয়েছে র্যাব এবং কোস্টগার্ড। বিশাল জলসীমার অধিকারী এই বাংলাদেশ, আর এই জলসীমায় গড়ে উঠেছে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ এবং জলদস্যু চক্র, আর তাদের নির্যাতনের অতিষ্ঠ সাধারণ জেলে এবং সাধারণ মানুষ। কিন্তু তাদেরকে প্রতিরোধের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর যেমন অত্যাধুনিক যান দরকার ছিল তার কিছুই নেই। আর এর ফলে এসব জলদস্যু এবং সন্ত্রাসী বাহিনীর দূরত্ব দিন দিন বেড়ে চলেছে। গভীর বঙ্গোপসাগর থেকে কমল দে, সময় সংবাদ। বাংলা সময় আরো থাকছে। রামু উখিয়ায় হামলার ঘটনার 3 বছর আজ। সরকারি উদ্যোগে স্বল্প সময়ে নতুন বৌদ্ধ বিহার আর শতাধিক বসতি নির্মাণে সন্তুষ্ট বৌদ্ধ সম্প্রদায়। এবং দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে মুখরিত দিনাজপুরের স্বপ্নপুরী। দেশি বিদেশি পর্যটক আকৃষ্ট করতে যুক্ত হচ্ছে আকর্ষণীয় রাইডস। 2015-16 শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করেছে পুনরায় ভর্তি পরীক্ষার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলমান ভর্তি কার্যক্রমে বাধার চেষ্টা করে তারা, তবে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় আন্দোলনকারীরা। মঙ্গলবার সকাল থেকে শহীদ মিনারে অবস্থান নেয় পুনরায় মেডিকেল প্রথম বর্ষে ভর্তির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। অন্যদিকে সারা দেশের মেডিকেল কলেজগুলোতে চলছিল ভর্তি কার্যক্রম। পুনরায় ভর্তি পরীক্ষার দাবিতে চলমান আন্দোলন সম্পর্কে ভর্তি হতে আসা কৃতকার্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কণ্ঠে ছিল ক্ষোভ। তারা যদি সত্যি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তোলে, তাহলে আমার কথা হলো পরীক্ষার আগের দিন আমার স্বাস্থ্য মন্ত্রণালয়ে তো হটলাইনটা খোলা ছিল, তাহলে তখন কেন তার অভিযোগ করলো না? ছোটকালে একটা স্বপ্ন পূরণ হয়, এটা তো আসলে অনেক বড় একটা কথা। এখন বোগাস কোথায় কে কি বললো এটা নিয়ে তো ভাবার মতো সময় নেই, কারণ আমরা ওইগুলো পাওয়ার মতো না। এদিকে গোপনে ভর্তি কার্যক্রম চালানো হচ্ছে এমন অভিযোগ করে আন্দোলনকারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশের ব্যারিকেড ভেঙে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢুকে পড়ে শিক্ষার্থীরা। প্রশাসনিক ভবনে যেখানে ভর্তি কার্যক্রম চলছিল সেখানে অবস্থান নেয় তারা। পুলিশ তাদের সেই স্থান থেকে উঠিয়ে দিতে চাইলে বিক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা। পরে এক এক করে জোরপূর্বক আন্দোলনকারীদের ভবনের বাইরে নিয়ে আসে পুলিশ। এ সময় পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ ও শারীরিক নির্যাতনের অভিযোগ তোলে আন্দোলনরত শিক্ষার্থীরা। সব প্রশ্ন ফাঁসাচ্ছে, আমরা সব ধরনের প্রশ্ন ফাঁসের প্রতিবাদ জানাই। 3 তারিখ থেকে ভর্তি নেওয়া হবে, কিন্তু সেই জায়গায় আজকে ফোনে মেসেজ দিয়ে ফোন করে ভর্তি নেওয়া হচ্ছে ইলিগালি। আজ থেকে ভর্তি পরীক্ষার প্রশ্ন থেকে শুরু করে যা হচ্ছে সবই ইলিগালি। পুনরায় পরীক্ষা হবে, যারা উত্তীর্ণ হবে তারা ভর্তি হবে। সেই ক্ষেত্রে আমার সন্তান যদি উত্তীর্ণ না হয় আমার কোনো আফসোস থাকবে না। এই অভিযোগ প্রত্যাখ্যান করে পুলিশ। হঠাৎ করে দেখি তারা দৌড় শুরু করে, দৌড় দিয়ে পুলিশের ব্যারিকেড ভঙ্গ করে তারা ঢাকা মেডিকেল কলেজে চলে আসে। এখানে ভর্তি কার্যক্রম চলছিল। ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রী যারা ছিল তারা এখানে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। পরে বেলা 1:30টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এক প্রেস ব্রিফিং এ নতুন কর্মসূচির ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। ওনারা ব্রিফিং এ যেখানে জানায় যে 4 তারিখে ভর্তি হবে, সেখানে কিভাবে এটা সম্ভব যে তারা ফোনে ডেকে তারা তাদের ভর্তি করেছে? কারণ 9টায় শহীদ মিনারে প্রত্যেক জেলার শহীদ মিনারে প্রশ্নবাসের বিরুদ্ধে আপনারা দাঁড়াবেন, আপনারা আমাদের সাথে যোগ দেবেন কালকে। এ মাসের 17 সেপ্টেম্বর সারা দেশে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর 2 দিন পর থেকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ করে আন্দোলন শুরু করে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা।
কোনো একটা কারচুপি হচ্ছে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে একই দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সিলেটে সকাল 8টার দিকে ওসমানী মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু হওয়ার আগেই ক্যাম্পাসে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে পুলিশের বাধা অতিক্রম করে কলেজের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন তারা। এ সময় ক্যাম্পাসে বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে সাজোয়া যান মোতায়েন করে পুলিশ। সকাল থেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তারা কলেজের প্রশাসনিক কাজে বাধা দেওয়ার চেষ্টা করে ও ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে স্লোগান দেয়। চট্টগ্রাম বন্দরে ভারতীয় রুপি আটকের ঘটনায় গ্রেপ্তারকৃত C&F এজেন্ট শামীম সহ 5 জনকে 5 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নওরিন আক্তার এ আদেশ দেন। পুলিশ জানায় এর আগে 2 দফা পেছানোর পর আজ আবার গ্রেপ্তারকৃতদের 10 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করে বন্দর থানা পুলিশকে তদন্তের দায়িত্ব দেন আদালত। এর আগে গত 20 সেপ্টেম্বর রাতে চট্টগ্রাম বন্দরে দুবাই থেকে আসা একটি কন্টেইনার থেকে ভারতীয় রুপি জব্দের ঘটনায় গোয়েন্দা সংস্থা 5 জনকে আটক করে। মামলার সুষ্ঠু তদন্ত বা ব্যাপক জিজ্ঞাসাবাদ করে 10 দিনের রিমান্ড মঞ্জুর করে আবেদন করেন। আদালত সন্তুষ্ট হয়ে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রংপুরে মদ্যপানে একই পরিবারের 2 জন সহ 4 জনের মৃত্যু হয়েছে। গুরুতর অবস্থায় আরো 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় 2 জনকে আটক করা হয়। পুলিশ জানায় গতকাল রাতে মাহিগঞ্জ তাজঘাট বিহারীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। রাতে স্থানীয় একটি দোকানে মদ পানের পর 6 জন অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের মাঝে 4 জনের লাশ নিজ নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়। এদিকে এই ঘটনায় আরো 2 জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে বিহারীপাড়া থেকে চোরাই মদের ব্যবসার অভিযোগে 2 জনকে আটক করেছে পুলিশ। এ সময় তারা চোরাই মদ ও মদ তৈরির নানা উপাদান জব্দ করে। বিষাক্ত মাদকদ্রব্য পান করে 4 জন মানুষ মারা গেছে বলে আমরা এ পর্যন্ত জানতে পেরেছি। ইতিমধ্যে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। এ পর্যন্ত আমরা 3 জন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ময়মনসিংহে পারিবারিক কলহের জেরে 2 সন্তানকে হত্যার অভিযোগে বাপাকে আটক করেছে পুলিশ। সকালে সদর উপজেলা সুহেলি গ্রাম থেকে বাবা অলিউল্লাহকে আটক করা হয়। পুলিশ জানায় গতরাতে সুহেলি গ্রামের বাসিন্দা রোকসানা বেগম মেয়ে ঐশী ও ছেলে নোমানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। পরে গভীর রাতে সুযোগ বুঝে বাবা অলিউল্লাহ 5 বছরের মেয়ে ঐশী ও 5 মাসের ছেলে নোমানকে ঘর থেকে বের করে বাড়ির পাশে পুকুরের পানিতে চুবিয়ে হত্যা করে লাশ সেখানেই ফেলে রাখে। পরে ভোরের দিকে 2 ভাই বোনের লাশ ভেসে উঠলে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য শিশু দুটির মা, বাবা ও দাদিকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বাবা অলিউল্লাহ নিজেই 2 সন্তানকে হত্যা করেছে বলে পুলিশের কাছে স্বীকারোক্তি জবানবন্দি দেয়। পরিবারের সকল সদস্যদের আমরা থানায় এনে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে যে নিহত 2 শিশুর বাবা বলে যে সে নিজেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। কারণ হিসেবে সে উল্লেখ করে তার স্ত্রী তার কথা মতো চলতো না। ঈদের ছুটি শেষে দেশের বিভিন্ন জায়গা থেকে সড়ক, নৌ ও রেলপথে ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। পরিবার পরিজনের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে ঢাকা ফিরছেন তারা। তবে আজও রাজধানী ছেড়েছেন অনেকে। ফখরুল শাহিন ও শাফিন জাহিদকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন মিজানুর রহমান খবির। রাজধানীতে ফেরা যাত্রীদের নিয়ে সদরঘাট টার্মিনালে সকালের দিকে ভিড়েছে দক্ষিণাঞ্চলগামী লঞ্চগুলো। যাত্রীরা জানান বাড়িতে যাবার সময় যে দুর্ভোগ পোহাতে হয়েছে সে তুলনায় অনেকটা স্বাচ্ছন্দ্যেই ফিরেছেন তারা। সবকিছু মিলে অনেক ভালো। গ্রামে গেছি অনেকদিন পর, ছুটি শেষ হয়ে গেছে, আজকে আবার জয়েন করতে হবে, এই জন্য চলে আসছি আর কি। অনেক মজা হয়েছে এবার। বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে দেখা যায় পরিবার পরিজন নিয়ে ঢাকায় ফিরছেন নগরবাসী। তবে বাড়ি যাওয়ার সময় যানজট সহজে ভোগান্তি ছিল, ফেরার পথে তেমন কোনো ঝামেলা পোহাতে হয়নি বলে তাদের মন্তব্য।
দেশের বিভিন্ন স্থান থেকে কমলাপুর রেল স্টেশনে নির্ধারিত সময়ে ট্রেনগুলো আসে এবং ছেড়ে যায়। তবে ঢাকায় আসা মানুষের চেয়ে নগরী ছেড়ে যাওয়া যাত্রীর সংখ্যাই বেশি দেখা গেছে। এদিকে কর্তৃপক্ষ জানান ঈদ সার্ভিস আরও 3 দিন চলবে। সুন্দরবনে আসলাম, ঠিক আছে, অবস্থা মানুষজন কম ছিল, বেশি ভিড় ছিল না। খুব খারাপ লাগতেছিল, সবাইকে রেখে আসতেছি, খুব কষ্ট হচ্ছিল। আসছি, তারপরে ভালো আসছি, ট্রেনে কোনো কষ্ট হয়নি, ভালো আসছি সবাই মিলে। কিছুটা কষ্ট হলো যাওয়া আসা, তারপরও কিছুটা পোষায় গেছে যে পরিবারের সবার সাথে আনন্দ উপভোগ করতে পারছি। তবে 4 থেকে 5 দিন পর্যন্ত রাজধানীতে ফেরা যাত্রীদের চাপ থাকবে বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা। আর ট্রেন আছে, সাবজেক্ট ট্রেন আছে আসার মতো, যেমন স্পেশালগুলি এখনো চলছে, 7 দিন পর্যন্ত চলবে। ঈদের পর দিন থেকে আরম্ভ হয়েছে, 7 দিন পর্যন্ত চলবে। 3 জোড়া স্পেশাল ট্রেনই আছে। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটি শেষে ঢাকামুখী যাত্রীদের চাপ বেড়েছে কাওড়াকান্দি ঘাটে। দিনভর দক্ষিণাঞ্চলের 21 জেলার হাজার হাজার মানুষ কাওড়াকান্দি ঘাট হয়ে ছুটছেন রাজধানীর দিকে। ভিড়ের কারণে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করে লঞ্চ ও স্পিড বোটে উঠতে দেখা গেছে তাদের। চাপ বেশি থাকায় অনেকেই আবার শিবচর বাইপাস সড়ক হয়ে ফেরি, লঞ্চ ও স্পিড বোটে পদ্মা পাড়ি দিচ্ছেন। এদিকে কাওড়াকান্দি শিমুলিয়া নৌ রুটে 86টি লঞ্চ, 18টি ফেরি ও 5 শতাধিক স্পিড বোট দিয়ে যাত্রীদের নির্বিঘ্নে পারাপার করা হচ্ছে। ঈদুল আজহার ছুটি শেষে সোমবার থেকে শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি রফতানি কার্যক্রম। ঈদের ছুটিতে বন্দরের আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকায় পণ্য খালাসের অপেক্ষায় পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন বেড়েছে ভারতের ঘোচডাঙ্গা বন্দর এলাকায়। অন্তত 500 ট্রাক ভোমরা বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। প্রতিদিন এ বন্দর দিয়ে প্রায় 150 কোটি টাকার রাজস্ব আদায় হয় সরকারের। কক্সবাজারের রামু উখিয়ার বৌদ্ধবিহার ও বসতিতে হামলা, অগ্নিসংযোগ এবং ভয়াবহ লুটপাটের ঘটনার 3 বছর হল আজ। ঘটনার 1 বছরের মধ্যে সরকারি উদ্যোগে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নতুন কারুকাজে নির্মাণ করা হয় 19টি বৌদ্ধবিহার ও শতাধিক বসতি। এতে অবকাঠামোগত উন্নয়ন ও নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন। আর ধর্মীয় গুরুরা বলছেন, সবকিছু ভুলে সম্প্রীতির বন্ধন অটুট রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত 2012 সালের 29 সেপ্টেম্বর ধর্মান্ধতার আগুনে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয় রামু ও উখিয়ার 19টি বৌদ্ধ বিহার। পুড়ে ছাই হয় হাজার বছরের পুরনো বৌদ্ধ পাণ্ডুলিপি, লুট হয় প্রাচীন ও দুর্লভ অনেক বৌদ্ধ মূর্তি। এরপর সরকারি উদ্যোগে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পুনর্নির্মিত হয় বৌদ্ধ বিহার ও বসতিগুলো। ঘটনা 3 বছর পর এ অধ্যায় শেষ এবং প্রাপ্তি বাড়লেও মামলায় আসামি নিয়ে অসন্তুষ্টি রয়েছে সবার মধ্যে। হামলার সাথে যারা সরাসরিভাবে জড়িত ছিল তারা কিন্তু বিচারের আওতায় এখনো আসেনি। এখনো চিহ্নিত সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে আইনের আওতায় নেওয়া হয়নি। সারা বাংলাদেশে যাতে কোথাও এরকম না হয় সে ব্যাপারে সরকারের সুযোগ্য দৃষ্টি কামনা করছি। কোনো কিছুই আমাদের অভাব রাখে নাই। বাইরে থেকে অনেক বুদ্ধিমতী আসছে, বুদ্ধিমতী আমরা খুব সুন্দর করে পূজা পর্ব করতেছি। এদিকে জাতি ধর্ম নির্বিশেষে সবাই আগে সম্প্রীতির বন্ধনে ফিরে যাওয়ার চেষ্টা করছেন বলে জানালেন এ ধর্মীয় গুরু। আমরা সবচেয়ে বেশি জোর দিয়েছি আমাদের সেই আগের যে বন্ধন, সম্প্রীতির বন্ধন, মৈত্রীর বন্ধন, অহিংস বন্ধন, সেটা যাতে আমরা আরো সুদৃঢ় করতে পারি এবং আমরা অনেকটা সফলও হচ্ছি। তবে পুলিশ সুপার জানালেন, মামলা আদালতে বিচারিক প্রক্রিয়া চলছে, পুলিশ কেবল সহযোগিতা করছে। আমরা সার্বিকভাবে বিচারকে সহায়তা করার জন্য পুলিশের পক্ষ থেকে যে সমস্ত ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো আমরা নিচ্ছি। বর্তমানে কক্সবাজারে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে সর্বদিক থেকেই, এবং বৌদ্ধ সম্প্রদায় এবং তাদের যে বৌদ্ধ মন্দিরগুলো সেগুলোও আমাদের সামগ্রিক নিরাপত্তার চাদরে আছে। বৌদ্ধবিহার ও বসতিতে হামলার ঘটনায় দায়ের করা 19টি মামলায় মোট 15,182 জনকে আসামি দেখানো হয়। তবে এজাহারে নাম উল্লেখ করা হয় 175 জনের। আর 19টি মামলায় মোট 945 জনকে আসামি করে চার্জশিট দেওয়া হয়েছে। তার মধ্যে গ্রেফতার করা হয়েছে 536 জনকে। সময় সংবাদ, কক্সবাজার। গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বোনকে হত্যার দায়ে ভাইয়ের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সকালে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক AKM এনামুল হক এ রায় দেন। মামলার এজাহারে বলা হয়, 2012 সালের 4 মার্চ জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আসামি জহিরুল তার বোন নার্গিসকে গলা কেটে হত্যা করে।
পরে এলাকাবাসী জহিরুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় নার্গিসের স্বামী মোহাম্মদ আজাদ শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার তদন্ত শেষে 2012 সালের 1 মে জহিরুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। সুস্থ হৃদয় সবার জন্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী পালিত হলো বিশ্ব হার্ট দিবস। দিনাজপুরে সকালে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি হাসপাতাল চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালি শেষে হাসপাতালের কনফারেন্স রুমে হৃদরোগের কারণ এবং মুক্তির উপায় নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে কুমিল্লা টাউন হল মিলনায়তনে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় আলোচকরা এই দিবসটিকে জাতীয়ভাবে পালনের দাবি জানান। পরে আলোচনা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে দৌড় প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। বন্যার পানি নেমে যাওয়ার পর গাইবান্ধায় আবারও ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সোমবার সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় 25 জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে 30 জন রোগী ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। এদিকে হাসপাতাল থেকে পর্যাপ্ত স্যালাইন সরবরাহ করায় বাইরে থেকে স্যালাইন কিনে খেতে হচ্ছে বলে অভিযোগ করেছেন রোগীর স্বজনরা। পাতলা ভাঙা দিকে শুরু হচ্ছে, অনর্গল চলছে, বমিও চলছে। স্যালাইন এখানে নাই, স্যালাইন বাইরে থেকে আনা লাগবে। তাই আর ওই সকাল মানে গরু দিছে একটা, আর কিছু দেয় এখানে স্যালাইন চালিয়ে খালি আমরা দিই না, এখানে স্যালাইন নাই। সরকারিভাবে যত স্যালাইন আছে আমাদের সব পাই। কলেরা স্যালাইন অন্তত জানি তাদেরকে কিনতে না হয়, কোনো কিছু কিনতে না হয়। তো আমাদের যত একটু হয়তো মানে ঈদের কারণে সমন্বয়হীনতা হয়েছে, সেটা আমরা মিটিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। কিশোর কিশোরীদের বয়সন্ধিকাল সম্পর্কে এখনো সচেতন নয় কক্সবাজারের অভিভাবকরা। এ কারণে এই সময়টাতে চরম বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে কিশোর কিশোরীদের। এদিকে চিকিৎসকরা বলছেন, অভিভাবকরা সচেতন হলেই বয়সন্ধিকালীন সময়ে নিরাপদ থাকবে সন্তানরা। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 11 থেকে 18 বছর পর্যন্ত বয়ঃসন্ধি সময় হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশের আর্থসামাজিক পরিস্থিতি অনুযায়ী প্রাইমারি শিক্ষা অতিক্রম করে মাধ্যমিক শিক্ষা স্তরের সময়টিতেই কিশোর কিশোরীরা এ সময় শুরু করে। এ অবস্থায় শুরু হয় তাদের শরীর ও মনের পরিবর্তন। কিন্তু এ পরিবর্তনের সময়ে অভিভাবকদের পাশে না পেয়ে চরম বিব্রতকর অবস্থায় পড়ছে কিশোর কিশোরীরা। আমরা অনেকেই এই বিষয় সম্বন্ধে আগে থেকে অবগত থাকি না, যার জন্য আমরা অনেকেই ভয়ের সম্মুখীন হই, অনেক দুশ্চিন্তার সম্মুখীন হই। আমরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হই, তারপর আমাদের এমনকি পড়ালেখার অনেক ক্ষতি হয়ে যায়। শারীরিক পরিবর্তনগুলো আমাদের বাবা মা বলেন, এই আমাদের শিক্ষক বলেন, তারপর আমাদের ফ্রেন্ডসরা আছে, ওদেরকে আমরা শেয়ার করতে পারছি না, যার কারণে মানসিক একটা চাপ সৃষ্টি হচ্ছে আমাদের। এই কারণে সাধারণত দেখা যায় ভুল সিদ্ধান্ত কিংবা বিভিন্ন কারণে আমরা ভুল পথে পরিচালিত হতে দেখা যায়। মা বাবা থেকে উচিত এগুলো মেয়ে দেখে বলে রাখা, যেন ওরা পরে ঘাবড়ায় না যায়। বয়ঃসন্ধিকালীন অবস্থায় কিশোর কিশোরীদের বেশিরভাগ সময় কাটে শিক্ষা প্রতিষ্ঠানে। তাই এ বিষয়গুলো শিক্ষার্থীদের মাঝে শ্রেণীকক্ষে আলোচনার চেষ্টা চলছে বলে জানালেন এই দুই প্রধান শিক্ষক। আমরা শিক্ষকগণ আমাদের সহকর্মীগণ যে বলতেছে, তার সাথে সাথে আমি ডাক্তারদেরকেও সামনে আহ্বান করছি যে ইতিমধ্যে আমি ওনাদের সাথে কথা বলেছি যে একটা নির্দিষ্ট সময় অন্তরে এসে আমাদেরকে একটু এই ব্যাপারে আরো আমাদের ছাত্রদেরকে আরো বেশি উদ্বুদ্ধ করার জন্য। গত এক সপ্তাহ আগে ঢাকাতে 5 দিন ট্রেনিং করে আসছে। এই বিষয়ে ট্রেনিং এর বিষয়বস্তুগুলো আমরা ভবিষ্যতে কাজে লাগাবো, যাতে মেয়েদের আশু সমস্যাগুলো আমরা সমাধান দিতে পারি। এদিকে বয়ঃসন্ধিকালে সন্তানদের প্রতি অভিভাবকদের গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন চিকিৎসকরা। মা বাবা যদি ফ্রিলি যদি এটা নিয়ে কথাবার্তা বলে, তাহলে এদের এই সমস্যাটা লাঘব হবে এবং মা বাবাই হয়তো মেইন রোলটা প্লে করতে পারে। এই সময় কিন্তু আসলে ছেলে মেয়েরা মা বাবার কাছে এগুলো বলে না। তা আমাদের মা বাবারাই বলতে হবে দিস আর দ্য চেঞ্জেস, এই চেঞ্জগুলো হবে বয়ঃসন্ধিকালে, এগুলো স্বাভাবিক ঘটনা। বয়ঃসন্ধিকাল কিশোর কিশোরীদের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই সময়ে অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি বাড়তি নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
সময় সংবাদ, কক্সবাজার। বন্যা দীর্ঘস্থায়ী হয় প্রধান দুগ্ধ উৎপাদনকারী এলাকা সিরাজগঞ্জে দেখা দিয়েছে গোখাদ্যের চরম সংকট। বন্যার পানিতে তলিয়ে থাকায় কাঁচা ঘাস সংগ্রহ করতে পারছেন না খামারিরা। এতে সঠিক খাবারের অভাবে দুধ উৎপাদন কমে যাওয়ায় লোকসানের মধ্যে পড়েছেন তারা। এদিকে সরকারি বরাদ্দ পেলে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিলেন প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা। সিরাজগঞ্জ প্রতিনিধি রিঙ্কু কুণ্ডুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চলতি বছরে ৩ দফা পানি বৃদ্ধি পাওয়ায় এখনো বন্যার পানিতে তলিয়ে আছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিস্তীর্ণ এলাকা। এতে গত জুন মাস থেকেই খামারগুলোতে এক প্রকার পানিবন্দী হয়ে আছে গবাদি পশুগুলো। আর দীর্ঘ সময় ধরে সবুজ ঘাস পানিতে তলিয়ে থাকায় ক্রমাগত বেড়ে চলেছে গোখাদ্যের দাম। পাশাপাশি শুকনো খড় ও প্যাকেটজাত খাবার খাওয়ানোতে কমে গেছে দুধের উৎপাদন। এই যে পানির কারণে আমরা তো গরুকে তো ঠিক লাগতে পারছি না, এতে গরুকে যে খাওয়াই না দাওয়াই না, আমার নিজের অবস্থা খারাপ। এই কাঁচা ঘাস নাই, শুধু এই খের ঘা, তো আমাদের কোনো উন্নতি দেখা যায় না। দুধের দাম নাই, বন্যার জন্য মনে করেন খরচপত্র সবকিছু বেশি, খের খোল সবকিছুর দাম বেশি। এদিকে দীর্ঘদিন পানিবন্দী থাকায় গবাদি পশুর পানিবাহিত বিভিন্ন সংক্রামক রোগ হওয়ার আশঙ্কা করছেন খামারিরা। বন্যা আসার কারণে গরুর সমস্যা হচ্ছে, গরুর রোগ বেশি হয়ে গেছে। পানিবাহিত রোগ আসার কারণে রোগের যে ওষুধপাতি আমরা ঠিক মতো দিতে পারছি না, এর জন্য গরু বাছুর নষ্ট হচ্ছে। তবে বর্ষাকালীন সময়ে গবাদি পশু পালনে কোনো সরকারি সহায়তার সুযোগ না থাকলেও বরাদ্দ পেলে তা খামারিদের মাঝে বিতরণ করা হবে বলে জানালেন জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা। যদি কোনো এলাকায় কোনো রকম প্রাদুর্ভাব দেখা যায়, সাথে সাথে আমাদেরকে জানাবে। দ্রুতবেগে আমাদের যে দুটো টিম আছে, সেই দুটো টিম সেখানে গিয়ে ব্যবস্থা গ্রহণ করবে। শাহজাদপুর উপজেলার প্রায় 20টি দুগ্ধ উৎপাদন সমবায় সমিতির অন্তত 50,000 গবাদি পশু প্রায় 3 মাস যাবৎ পানিবন্দী অবস্থায় খামারে রয়েছে। সময় সংবাদ, সিরাজগঞ্জ। দেশের অর্থনৈতিক ও সামাজিক অর্জনের ওপর প্রচারণার অংশ হিসেবে দেশব্যাপী 3 দিনের উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে। সকালে মেলা উপলক্ষে বাগেরহাটের স্থানীয় প্রশাসনের উদ্যোগে পুরাতন জেলখানা মোড় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়। পরে পায়রা ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডাক্তার মোজাম্মেল হোসেন। খাগড়াছড়িতে সকালে মেলা উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। পরে র্যালি শেষে জেলা অফিসার্স ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া মুন্সিগঞ্জ ও চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন মেলা শুরু হয়েছে। ঈদের ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে পাহাড়পুর বৌদ্ধবিহারে। প্রতিদিন হাজারো পর্যটক যাচ্ছেন সেখানে। তবে দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের জন্য আবাসন সুবিধা না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। নওগাঁ শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত এশিয়ার বৃহত্তম মঠ পাহাড়পুর বৌদ্ধবিহার। সারা বছরই পর্যটকদের আনাগোনা থাকলেও ঈদের ছুটিতে তা বেড়েছে কয়েক গুণ। এদিকে বিহারের আশপাশে খাবার কিংবা আবাসিক হোটেল না থাকায় ভোগান্তিতে পড়তে হয় দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের। তবে পর্যটকদের জন্য আবাসন সহ বিভিন্ন সুযোগ সুবিধা বাড়াতে ইতোমধ্যে সরকারি অর্থায়নে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। বৃষ্টি হলে অনেক সময় কোথায় যাবে, সেই লোকগুলো শৌচাগার নাই, মানুষ কিছু খাবে, ক্যান্টিন নাই। শেডের ব্যবস্থা থাকলে আরো ভালো হতো। যাতায়াতের ব্যবস্থা তো বললামই খারাপ, আর শৌচাগার নেই, এখানে ওয়াশরুম নেই। এই পর্যটকরা আসে যেন ভালোভাবে থাকতে পারে, এগুলো যেন দেখতে পারে, সেই কারণে ডেভেলপ করার জন্য 11 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং আবারও সেই টাকা বাড়িয়ে বর্তমানে এখন প্রায় 25 কোটি টাকার কাজ চলমান। ভারতীয় উপমহাদেশে স্বাদু পানির জলাবন রয়েছে মাত্র 2টি। একটি শ্রীলঙ্কায় আর অন্যটি বাংলাদেশের সিলেট শহর থেকে 26 কিলোমিটার দূরে রাতারগুল বন। দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকলেও গত কয়েক বছরে ভ্রমণ পিপাসুদের আলোচনায় উঠে আসে এই বনটি। সিলেট ঘুরে এসে বিরল এই পর্যটন স্থানের বিশেষত্ব জানাচ্ছেন সাইফুল ইসলাম জুয়েল। ক্যামেরায় ছিলেন শহীদুল ইসলাম হীরা। অদ্ভুত এই জলের রাজ্য, কোনো গাছের কোমর পর্যন্ত ডুবে আছে পানিতে, একটু ছোট যেগুলো সেগুলোর আবার শরীরের অর্ধেকটাই ডুবে আছে জলে। ঘন হয়ে জন্মানো গাছপালার কারণে কেমন যেন আলো আধারির এক মাদকতাময় খেলা। বনের মাঝ দিয়ে চলতে গেলে ভ্রমণ পিপাসুদের জড়িয়ে ধরবে নানা ধরনের গাছপালা।
বৈশিষ্ট্যে এ বনের সাথে মিল রয়েছে দক্ষিণ আমেরিকা মহাদেশের আমাজনের। পৃথিবীতে ফ্রেশ ওয়াটার ফরেস্ট বা জলার বন রয়েছে মোট 22টি, আর এর মধ্যে সিলেটের রাতারগুল অন্যতম। বছরের বেশিরভাগ সময় এই জলাভূমি থাকে পানির নিচে, আর এই বৈশিষ্ট্যই দেশের অন্যান্য 10টি বন থেকে আলাদা করেছে রাতারগুলকে। উত্তরে মেঘালয় থেকে নেমে আসা জলধারা গোয়াইন নদীতে পড়ে সরু শাখা খাল হয়ে প্লাবিত হয় পুরো রাতারগুল, আর দক্ষিণে রয়েছে বিশাল হাওর। স্থানীয় ভাষায় মুর্তা বা পাটি গাছকে রাতা গাছ নামে ডাকা হয়। রাতা গাছের নামেই এই বনের নাম হয়েছে রাতারগুল। পানি, আকাশ আর সবুজ বনের টানে অল্প কয়েক বছরেই বনটি জনপ্রিয় হয়ে উঠেছে দেশি বিদেশি পর্যটকদের কাছে। এত সুন্দর একটা স্পট যে বাংলাদেশের মতো একটা জায়গায় থাকতে পারে, এটা আসলে অবিশ্বাস্য ব্যাপার। এবং রাতারগুল সেটা মানে কেবল একটা ভ্রমণ না, আমি মনে করি যে এটা একটা অ্যাডভেঞ্চার। রাস্তা খারাপ হওয়া সত্ত্বেও এত দূরে আসাটা আসলে সার্থক, অনেক ভালো লাগছে। যদি যাতায়াত ব্যবস্থাটা অনেক ভালো হতো তাহলে হয়তো এখানে টুরিস্টদের জন্য অনেক বেটার হতো আসাটা। তারপর এখানে ঘুরতে আসা এই প্লেসগুলো আসলে আরো সৌন্দর্য বাড়াতে পারে। এ আগ্রহ ধরে রাখতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। বনটাকে রক্ষা করার জন্য এখানকার আশেপাশে যারা জনগণ তাদেরকে নিয়ে আমরা উদ্যোগ নিয়েছি, তাদের সহযোগিতা নিয়ে আমরা একটাকে প্রাকৃতিকভাবে যে ন্যাচারাল ফরেস্ট আছে আমরা এটাকে রক্ষা করার জন্য আমরা কমিটি গঠন করতেছি আর কি। বন বিভাগের তথ্য মতে বনের আয়তন ৩৩২৫.61 একর। ১৯৭৩ সালে বনের ৫০৪ একর বনভূমিকে বন্যপ্রাণীর অভয়ারণ্য ঘোষণা করা হয়। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, রাতারগুল, সিলেট। দেশের উত্তরাঞ্চলের সবচেয়ে আকর্ষণীয় বিনোদন কেন্দ্র দিনাজপুরের স্বপ্নপুরী পার্কে যেন থামছে না ঈদের আনন্দ। ঈদের দিন থেকে শুরু হয়েছে দর্শনার্থী ও ভ্রমণ বিলাসীদের ঢল। এদিকে দর্শনার্থীদের পাশাপাশি দেশি বিদেশি পর্যটক আকৃষ্ট করতে আকর্ষণীয় রাইডস যোগ করা হচ্ছে বলে জানিয়েছেন পার্ক কর্তৃপক্ষ। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মনজিদ আলমের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শেষ হয়েও যেন শেষ হচ্ছে না ঈদের আনন্দ ও উৎসব। তাই ঈদের আনন্দ উপভোগ করতে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জের পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পট স্বপ্নপুরীতে এখন দর্শনার্থী ও ভ্রমণ বিলাসীদের পদচারণায় মুখরিত। ঈদের দিন থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এ বিনোদন কেন্দ্রে ভিড় করছেন শিশু কিশোর সহ সব বয়সের মানুষ। কেউ কেউ এখানে ঘুরে বেড়াচ্ছেন পরিবার পরিজন নিয়ে, আবার কেউ বা এসেছেন প্রিয়জনের সঙ্গে। ঈদের ছুটিতে স্বপ্নপুরীতে এসে নানা ক্লান্তি আর কর্মব্যস্ত জীবনে তারা খুঁজে পেয়েছেন যেন এক স্বপ্নীল অনুভূতি। ভালো লাগতেছে, ঈদের পর আসছি বেড়াতে। বহু দূর থেকে এখানে লোক আসে। এখানে চিড়িয়াখানায় আমি আছি, চিড়িয়াখানায় অনেক কিছু আছে। যে যানজটের মধ্যে অনেক কষ্ট করে আসছে এখানে আমরা ভ্রমণে, তো এসে স্বপ্নপুরীতে দেখলাম আসলে স্বপ্নের মতোই। ব্যক্তি উদ্যোগে প্রায় ১০০ একর জমির ওপর নির্মিত স্বপ্নপুরীতে আপনাকে স্বাগত জানাতে সাদা ডানায় মোহনীয় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে প্রস্তর নির্মিত দুই পরী। এখানে দেখা মিলবে বিভিন্ন পাখির ভাস্কর্য, কৃত্রিম পাহাড়, ঝর্ণা, মিনি চিড়িয়াখানা ও মিউজিয়াম। শিশুদের জন্য রয়েছে শিশু পার্ক, কেবল কার, ইলেকট্রিক দোলনা। পাশাপাশি সব বয়সের মানুষের জন্য রয়েছে নাগরদোলা ও স্পিড বোট। এছাড়া স্বচ্ছ পানির ফোয়ারার ফুলের বাগানগুলোর স্বপ্নীল আবহে মুগ্ধ দর্শনার্থী ও পর্যটকরা। এদের আনন্দ ভাগাভাগি করার জন্য আসি, আনন্দ করার জন্য এখানে পশু পাখি দেখলাম, গাড়ি চড়লাম, নাগরদোলা। স্বপ্নপুরীটা দেখলাম বন্ধুদের নিয়ে, মানে দিনটা ভালোই কাটতেছে। কিরে তোদের ভালো লাগতেছে? এদিকে পার্ক কর্তৃপক্ষ জানায় দর্শনার্থী ও পর্যটক আকর্ষণে স্বপ্নপুরীতে এবার যোগ করা হয়েছে নতুন নতুন রাইডস। এখানে যারা পর্যটক হিসেবে আসবেন শুধু খাওয়া দাওয়া করে আনন্দ উল্লাস করে যে চলে যাবেন তা কিন্তু নয়। এখানে এলে কিছু না কিছু এই দেশকে, জাতিকে এবং আমাদের দেশের মানুষকে আমি দিতে চাই, এই লক্ষ্য মাথায় রেখেই এখানকার কাজ চলছে। জেলা শহর থেকে ৫৬ কিলোমিটার দূরে অবস্থিত অন্যতম প্রাকৃতিক নৈসর্গিক বিনোদন কেন্দ্র স্বপ্নপুরীতে প্রবেশে লাগে ৫০ টাকা। সময় সংবাদ, দিনাজপুর। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীতে ইতালিয়ান নাগরিক খুনের ঘটনা বিচ্ছিন্ন হলেও পরিকল্পিত। আইএস এর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মিনায় পদদলিত হয়ে নিহত ২৬ বাংলাদেশির নাম প্রকাশ। সৌদি আরব থেকে বাংলাদেশ বিমানে ফিরতি হজ ফ্লাইটের চরম শিডিউল বিপর্যয়, প্রতীক্ষায় স্বজনরা। মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা। সারা দেশে চলছে মেডিকেল ভর্তি কার্যক্রম। বঙ্গোপসাগরের জলসীমায় তৎপর অন্তত ১৫টি সন্ত্রাসী এবং জলদস্যু গ্রুপ।
জেলেদের অপহরণের পর মুক্তিপণ আদায়, কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এবং বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে 61 ভারতীয় জেলে আটক, 5টি ট্রলার জব্দ, অবৈধভাবে ইলিশ ধরায় দেশের বিভিন্ন স্থানে 36 জেলের কারাদণ্ড। দর্শক, এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন, স্টার্ট স্পেস SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।